ওয়েলকাম টু মাই চ্যানেল ফিলোম্যাথ। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর লম্ববৃত্তাকার চোঙ। কোষে দেখি 8, কোশ্চেন নাম্বার 12। দেখো কি আছে কোশ্চেনে, সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার দেওয়া আছে। আচ্ছা, কেমন কাঠের গুঁড়িটা, কেমন লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ি নেওয়া হয়েছে, তার বক্রতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে 440 বর্গ ডেসিমিটার। আচ্ছা, এরপর দেওয়া আছে 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা, আর গুঁড়িটির ওজন দেওয়া আছে 9.24 কুইন্টাল। তাহলে ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা হিসাব করে লিখি। তাহলে ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা আমরা প্রথমে ধরে নেব। প্রথমে কি লিখব, মনে করি লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির কি ধরে নেব, ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর, এককটা কি আছে, ডেসিমিটার, বর্গ ডেসিমিটার, তার মানে ব্যাসার্ধের একক কি করব, ডেসিমিটার। আচ্ছা, উচ্চতাটা একইভাবে ধরে নেব। লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির উচ্চতা ইজ ইকুয়াল টু এইচ ডেসিমিটার। এ দুটো প্রথমে আমরা ধরে নিয়েছি। তাহলে দেখো এখান থেকে আমরা ফর্মুলা জানি বক্রতলের ক্ষেত্রফল, তাই তো? তাহলে লেখো অতএব লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল কি ফর্মুলা, 2πr/h, একক কি হবে, বর্গ ডেসিমি, তাই তো? এককটা কি হবে, বর্গ ডেসিমিটার। আচ্ছা, এটাই দেখো কোশ্চেনে দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো শর্তানুসারে 2πr/h ইজ ইকুয়াল টু 440 বা πr/h ইজ ইকুয়াল টু 440 ডিভাইডেড বাই, দেখো 2 এটা গুণে আছে বাঁ দিকে, তাহলে পরের লাইনে ভাগ করে দাও, বা πr/h ইজ ইকুয়াল টু, এটা কাটাকাটি করলে হবে 220। এটা 1 নাম্বার, দাগ দাও। আচ্ছা, এরপর কি বলেছে, 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা, আর গুঁড়িটির ওজন দেওয়া আছে, আর 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন দেওয়া আছে। তাহলে দেখো এখান থেকে আমরা আয়তনটা আগে বের করে নিই, কাজে লাগবে আমাদের। এখান থেকে একটা ফর্মুলা চলে আসবে আয়তন ঘনত্বের। আবার কাঠের গুঁড়ির আয়তন ইজ ইকুয়াল টু, কি ফর্মুলা, আমরা ফর্মুলা জানি πr²h, এককটা কি হবে, আয়তন যেহেতু তার জন্য এককটা হবে ঘন ডেসিমিটার। আচ্ছা, 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন দেওয়া আছে, তাহলে লেখো 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন ইজ ইকুয়াল টু, কত দেওয়া আছে, 1.5 কিগ্রা দেওয়া আছে, তো 1.5 কিগ্রা। আর গুঁড়ির ওজন দেওয়া আছে, লেখো গুঁড়ির, আচ্ছা এখান থেকে কাঠের ওজন যেহেতু দেওয়া আছে, এখান থেকে আমরা কাঠের কি বের করতে পারবো, কাঠের ঘনত্ব। তাহলে লেখো অতএব কাঠের ঘনত্ব ইজ ইকুয়াল টু, আমরা জানি ঘনত্বের ফর্মুলা ভৌতবিজ্ঞানে পড়েছি, কি পড়েছি, ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। ভর কত এখানে, 1.5 কিগ্রা, 1.5 কিগ্রা। আর ঘনত্ব সমান কি বললাম, ভর বাই আয়তন। দেখো বের করছি কাঠের ঘনত্ব। তাহলে কাঠের ঘনত্ব যদি বের করি, তাহলে কাঠের ঘনত্বের ফর্মুলা হচ্ছে কাঠের ভর বাই কাঠের আয়তন। তাহলে কাঠের ভরটা আমি লিখে ফেলেছি 1.5 কিগ্রা, আর আয়তন হচ্ছে কত, 1 ঘন ডেসিমিটার। তাহলে লেখো 1 ঘন ডেসিমিটার, এটা ফর্মুলা, ঘনত্ব সমান ভর বাই আয়তন। আচ্ছা, এখান থেকে দেখো আমরা পেয়ে যাব 1.5 কিগ্রা
পার, এটা তো এক আছে, তাহলে এক দিয়ে ভাগ করলে তো এটাই হবে, এই সংখ্যাই হবে। তাহলে এককটা পাল্টে গেল ঘন ডেসিমি, এককটা পাল্টে কি হলো কিগ্রা পার ঘন ডেসিমিটার। গুঁড়ির ওজন কত দেওয়া আছে? গুঁড়ির ওজন 9.24 কুইন্টাল। তো এখানে দেখো 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা, আর কাঠের ঘনত্ব আমরা বের করে নিচ্ছি ভর বাই আয়তন। তাহলে ভর হচ্ছে 1.5 কিগ্রা আর আয়তন হচ্ছে 1 ঘন ডেসিমিটার, তাই তো? কাঠের যেহেতু ঘনত্ব বের করছি তাই কাঠের আয়তনটা লিখতে হবে। আচ্ছা, 1 ঘন ডেসিমিটার, তাহলে 1 দিয়ে ভাগ করলে দেখো 1.5 কিগ্রা হয়, আর 1.5ই হয়, 1 দিয়ে ভাগ করলে 1.5ই হয়, আর কিগ্রা পার ঘন ডেসিমিটার এককটা হয়ে গেল, যেহেতু ঘনত্বের একক কিগ্রা পার ঘন ডেসিমিটার। আচ্ছা, এরপর দেখো গুঁড়ির ওজন আমরা লিখে নিয়েছি 9.24 কুইন্টাল দেওয়া আছে। এটা গুঁড়ির ওজন দেওয়া আছে 9.24 কুইন্টাল। তাহলে এখান থেকে আমরা কুইন্টাল থেকে কিগ্রাতে কনভার্ট করব। দেখো আমরা জানি যে 1 কুইন্টাল ইজ ইকুয়াল টু 100 কেজি। 1 কুইন্টাল মানে 100 কেজি, তাহলে কুইন্টালের জায়গায় কি করব 100 কেজি দিয়ে গুণ করব 100 কিগ্রা ইজ ইকুয়াল টু, এটা হয়ে গেল 924 কিগ্রা। যেহেতু দুটো শূন্য আছে, গুণ করলে দুটো শূন্য, আর দুটো সংখ্যার আগে দশমিক আছে, তাহলে দুটো শূন্যর আগে দশমিক হলে কি পড়ে থাকছে 924। এটা হয়ে গেল আমাদের কি গুঁড়ির ওজন। আচ্ছা, এবার দেখো গুঁড়ির আয়তন পেয়ে যাব আমরা। এরপর আমরা গুঁড়ির আয়তন পেয়ে যাব একইভাবে। অতএব গুঁড়ির আয়তন ইজ ইকুয়াল টু, আমরা আগেই বললাম ফর্মুলা কি, গুঁড়ির ওজন ডিভাইডেড বাই গুঁড়ির ঘনত্ব। গুঁড়ির ওজন ডিভাইডেড বাই গুঁড়ির ঘনত্ব ইজ ইকুয়াল টু, ফর্মুলা বসাও। দেখো, আচ্ছা মান পুট করো। দেখো গুঁড়ির ওজন কোথায় বের করলাম? এই যে 924 কিগ্রা। তাহলে মান পুট করো, 924 কিগ্রা। আর গুঁড়ির ঘনত্ব কত পেলাম? 1.5 কিগ্রা, তাই তো? 1 কিগ্রা পার ঘন ডেসিমিটার ইজ ইকুয়াল টু, দেখো এই কিগ্রায় কেটে যাবে, তাহলে এককটা পড়ে থাকছে কি ঘন ডেসিমিটার, এটা উপরে উঠে যাবে। আর কি সংখ্যা কি পড়ে থাকছে? 924 ডিভাইডেড বাই 1.5, এককটা হয়ে গেল ঘন ডেসিমিটার। তাহলে আয়তনের একক পেয়ে গেলাম আমরা ঘন ডেসিমিটার। আচ্ছা, এবার দেখো আমরা অলরেডি গুঁড়ির আয়তন বের করেছি। আমরা অলরেডি গুঁড়ির আয়তন ফর্মুলাতে পেয়েছি কত? πr²h। আর এখানে আমরা গুঁড়ির আয়তন কত পেলাম? এইটা। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি এখান থেকে দিস ইজ ইকুয়াল টু দিস, এটা লিখতে পারি। তাহলে লেখো শর্তানুসারে কি লিখবো? πr²h ইজ ইকুয়াল টু 924 বাই 1.5। আচ্ছা, এটা 2 নম্বর সমীকরণ দাগ দাও। আচ্ছা, আমরা আগে একটা 1 নম্বর সমীকরণ পেয়েছি, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। দেখো 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে যদি ভাগ করা হয়, দেখো তাহলে এখানে একটা আর পড়ে থাকবে, বাকিগুলো কেটে যাবে। তাহলে লেখো যে এবার 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই কি পাবো? 2 নম্বর দেখো কি আছে? πr²h, তাই তো? 2 নম্বরে কি আছে? πr²h, আর 1 নম্বরে কি আছে? πrh। তাহলে লেখো πr²h। আগে 2 নম্বর বলেছে, 2 নম্বরকে ভাগ করতে বলেছে, তাহলে আগে 2 নম্বরটা লিখবো ডিভাইডেড বাই 1 নম্বরটা কি আছে বাঁ দিকে? πrh। তাহলে লেখো πrh ইজ ইকুয়াল টু, 2 নম্বরে দেখো কি আছে ডান দিকে? এটা লিখে ফেলো। এটা ডিভাইডেড বাই 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করবো। 1 নম্বরে ডান দিকে কী আছে? 220, লিখে ফেলো।
ঠিক আছে, এবার দেখো এটা ক্যালকুলেট করবো আমরা। বা দেখো এই পাই কাটবে, এই এইচ কাটবে, তাহলে আর স্কোয়ার আছে উপরে, নিচে আর আছে, একটা আর পড়ে থাকবে, তাহলে আর ইজ ইকুয়াল টু 924 ডিভাইডেড বাই 1.5 ইন্টু এটাও কী হবে, এটা 220টা কিসে আছে, হরে আছে, তাহলে এটা হরেই থেকে যাবে। এটা ডিভাইড কিছু নেই মানে 1 আছে, তাহলে উল্টে গেলে 1/220, 1/220, এখানে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাহলে এটা উল্টে যাবে, গুণ চিহ্ন করে দিয়েছি, তাহলে উল্টে যাবে, 1/220 হয়ে যাবে। আচ্ছা, এই দশমিকটা উঠিয়ে দিলে এখানে দেখো 1.5 আছে, এই দশমিকটা উঠিয়ে দিলে এখানে কি হবে, একের পিঠে একটা শূন্য দিয়ে গুণ হবে, যেহেতু একটা সংখ্যার আগে দশমিক আছে তার জন্যে একের পিঠে একটা শূন্য দিয়ে গুণ হলো। আচ্ছা, এই শূন্য কেটে যাবে। এবার দেখো 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, আর এটা দেখো 11 8 88, 89 90 91 92, 4 বাকি থাকছে, তাহলে 44 থাকছে, 11 4 44। আবার দেখো 2 দিয়ে কাটো, 2 1 2, আর 2 4 8, 2 দুগুণে 4 হয়ে গেল। এবার 3 দিয়ে কাটো, 3 5 15, 3 14 42, বা ইজ ইকুয়াল টু, আর ইজ ইকুয়াল টু কত পেলাম, উপরে কত আছে 14 আর নিচে কত আছে 5, তাহলে আর এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 14/5। কিন্তু কোয়েশ্চেনে কী চেয়েছে, কোয়েশ্চেনে একবার দেখো, কোয়েশ্চেনে কী চেয়েছে দেখো, কোয়েশ্চেনে চেয়েছে গুঁড়ির ব্যাসের দৈর্ঘ্য। আমরা আরটা কী ধরেছিলাম, ব্যাসার্ধ, তাই তো, আর এর ভ্যালু পেয়েছি আমরা, কিন্তু এখানে কী চেয়েছে, গুঁড়ির ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে লেখো অতএব গুঁড়ির, আচ্ছা আর এর ভ্যালু তো পেয়ে গেছি আমরা, আর এর ভ্যালু তো পেয়ে গেছি, কিন্তু উচ্চতাটা পাইনি, এইচের মানটা আমরা পাইনি, তাই তো, আগে এইচের মানটা বের করে নিলাম। চলো 1 নম্বর সমীকরণে আর এর মানটা পুট করে দিলেই তো এইচটা পেয়ে যাব। তো চলো আগে লেখো যে 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে আর এর মান বসিয়ে পাই, আর এর মান বসিয়ে পাই, আর এর ভ্যালু কত আছে 14/5। 1 নম্বর সমীকরণ কি আছে, পাই আর এইচ ইজ ইকুয়াল টু 220, তাই তো, তাহলে লেখো পাই ইন্টু আর এর ভ্যালু কত বসাবো, 14/5 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু কত ছিল, পাই আর এইচ ইজ ইকুয়াল টু 220, তাই তো, তাহলে লেখো 220, বা এখানে দেখো এইচ ইজ ইকুয়াল টু 220 ইন্টু এই 5টা ভাগে আছে মানে 5টা গুণে যাবে, আর বাকিগুলো গুণে আছে মানে ভাগে যাবে, পাই ইন্টু 14, তাই তো, ইজ ইকুয়াল টু 2 দিয়ে কাটো, 2 7 14, 2 11 22 আর 0। আচ্ছা, পাই মানে 22-এর সাথে আমরা পুট করতে পারবো, তাহলে লেখো এখানে 110 ইন্টু 5 ডিভাইডেড ওই পাইয়ের মানটা বসিয়ে দাও, 22-এর 7 ইন্টু এখানে 7 পড়ে আছে, তাহলে এই 7 কেটে গেল, ইজ ইকুয়াল টু এখানে 22 দিয়ে দেখো, 5 গুণে 5 দিয়ে কাটবে, 22 5 110, 22 5 110, তাহলে কত পড়ে থাকছে, 5 5 25, তাহলে এইচের ভ্যালুটা আমরা পেয়ে গেছি 25, আর আর এর ভ্যালুটা পেয়ে গেছি 14/5। কিন্তু কোয়েশ্চেনে কী চেয়েছে, কোয়েশ্চেনে চেয়েছে ব্যাসের দৈর্ঘ্য, তাই তো, তাহলে লেখো গুঁড়ির, অতএব গুঁড়ির ব্যাস ইজ ইকুয়াল টু 2r, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাই তো, ব্যাসার্ধ আর ধরেছিলাম, তাহলে ব্যাস হচ্ছে 2r। আচ্ছা, এখানে আর এর ভ্যালুটা পুট করো, 2 ইন্টু আর এর ভ্যালু 14/5 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 28/5, মানে 5 5 25, 5 6 30, 5.6 ডেসিমি। আচ্ছা, এগুলো সবগুলোতে ডেসিমি লিখতে হবে, হ্যাঁ, এখানে ডেসিমি লিখে দাও, প্রত্যেকটাতে ডেসিমি লিখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা গুড়ির ব্যাস পেয়ে গেলাম, আর গুড়ির উচ্চতা চেয়েছে, গুড়ির উচ্চতা এইচ ধরে নিয়েছিলাম, তাহলে এইচের ভ্যালু আমরা পেয়ে গেলাম কত, 25, এটাও একক হলো ডেসিমি, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার।
কোয়েশ্চেন নাম্বার 13, দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো লোহার পাইপটা কেমন, লম্ববৃত্তাকার, তাই তো। তাহলে এখানে আমরা একটা দুই মুখ খোলা একটা লোহার পাইপ নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, লোহার পাইপটা কেমন, দুই মুখ খোলা লম্ববৃত্তাকার লোহার পাইপ। আচ্ছা, বহির্ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 30 সেন্টিমিটার। বহির্ব্যাস মানে কি, এইটুকু অংশ, এটা হচ্ছে বহির্ব্যাস। আর অন্তর্ব্যাসের, আচ্ছা বহির্ব্যাস দেওয়া আছে, বহির্ব্যাসার্ধ হচ্ছে এইটুকু, আর এই পুরোটা হচ্ছে বহির্ব্যাস, আর বহির্ব্যাসার্ধ হচ্ছে এইটুকু। তাহলে বহির্ব্যাস দেওয়া আছে, এখান থেকে আমরা বহির্ব্যাসার্ধ বের করতে পারবো। তাহলে লেখো লম্ববৃত্তাকার লোহার পাইপের বহির্ব্যাস ইজ ইকুয়াল টু, কত দেওয়া আছে, 30 সেন্টিমিটার। এটা দেওয়া আছে বহির্ব্যাস। আচ্ছা, এখান থেকে আমরা বহির্ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে লেখো অতএব লম্ববৃত্তাকার লোহার পাইপের বহির্ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু, বহির্ব্যাস বাই 2 হবে, 30 সেমি বাই 2 ইজ ইকুয়াল টু 15 সেমি। তো লম্ববৃত্তাকার লোহার পাইপের অন্তর্ব্যাস দেওয়া আছে, দেখো অন্তর্ব্যাস 26 সেন্টিমিটার। তাহলে লেখো অন্তর্ব্যাস ইকুয়াল টু 26 সেন্টিমিটার। তাহলে অন্তর্ব্যাসার্ধ পেয়ে যাব অন্তর্ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু, ওই অন্তর্ব্যাস ডিভাইডেড বাই 2, এককটা দিতে হবে, সেন্টিমিটার, ইজ ইকুয়াল টু 13 সেন্টিমিটার। আচ্ছা, এরপর দেখো কি দেওয়া আছে, পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে। তার মানে কি, পাইপটির এটা উচ্চতা। তাহলে লেখো লম্ববৃত্তাকার লোহার পাইপের উচ্চতা ইজ ইকুয়াল টু, কত দেওয়া আছে, 14.7 মিটার। দেখো আমি আগেই বলেছি অঙ্কতে এককগুলোকে একই রাখতে হয়, তাই তো। তাহলে এখানে দেখো মিটার আছে, আর এখানে সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার, এখানে মিটার। তাহলে একটা এককে কনভার্ট করব, মিটারটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করব। আমরা জানি যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, ডেসিমিটার, ডেকামিটার পর মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার আর মিলিমিটার, তাই তো। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এখানে দেখো মিটারে আছে, এটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করব। তো মিটার থেকে যাচ্ছে সেন্টিমিটার, কয় ঘর গেল, 2 ঘর। কোন দিকে যাচ্ছে, ডান দিকে। ডান দিকে গেলে কি হয়, গুণ হয়, ডান দিকে গেলে গুণ হয়। কত ঘর, কত দিয়ে গুণ করব, ক ঘর গেছে, 2 ঘর গেছে। মিটারের পর ডেসিমিটার, সেন্টিমিটার, 2 ঘর, 2 ঘর গেলে একের পিঠে 2টা 0, এককটা হয়ে গেল সেন্টিমিটার, ইজ ইকুয়াল টু, এটা গুণ করলে হয়ে গেল 14,700, আর এক ঘর আগে দশমিক আছে, তার মানে এই দশমিকটা এখানে পড়বে, আর দশমিকের পরে শূন্যর কোনো ভ্যালু নেই, ইজ ইকুয়াল টু হয়ে গেল 1470 সেন্টিমিটার। এটা হয়ে গেল আমাদের কি, পাইপের উচ্চতা। এরপর দেখো কোশ্চেনে কি আছে, বলেছে প্রতি বর্গ ডেসিমিটার, বর্গ দেওয়া আছে, তার মানে কিছু একটা ক্ষেত্রফল বের করতে বলবে হয়তো, দেখা যাক। 2.25 টাকা হিসাবে ওই পাইপটির সমগ্রতলে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে হিসাব করে লিখি। তাহলে সমগ্রতলে আলকাতরা প্রলেপ দেবে, তার মানে আমাদের কী বের করতে হবে, সমগ্রতলের ক্ষেত্রফল, তাই তো। তাহলে চলো, তাহলে আমরা জানি 2 মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাইপের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। চলো সেটাই লেখা যাক। অতএব লম্ববৃত্তাকার লোহার পাইপের সমগ্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, ফর্মুলা কি জানি, 2 পাই r1 প্লাস r2 ইন্টু এইচ। আচ্ছা, এগুলো r1 আর r2 ধরে নাও, বইয়ের ব্যাসার্ধটা r1 ধরে নাও, আর অন্তর ব্যাসার্ধটা r2 ধরে নাও।
প্লাস পাই R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার। আচ্ছা, এক্ষেত্রেও 2 হবে যেহেতু দুটো দিকের আছে। 2 পাই R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখানে মান পুট করলে হয়ে গেল। অঙ্কটাতে আর কিছুই নেই, শুধুমাত্র ক্যালকুলেশনটাই মেন এই অঙ্কটাতে। বাকি ফর্মুলা বসাও আর ক্যালকুলেশন করো। তাহলে 2 ইন্টু 22/7, পাইয়ের ভ্যালু আমরা জানি 22/7। R1 কত? R1 15 প্লাস R2 কত? R2টা হচ্ছে 13 সেন্টিমিটার। আর এইচ কত? এইচ ধরে নাও উচ্চতাটা। এইচ কত? 1470 প্লাস 2 ইন্টু আবার এখানে 22/7 ইন্টু R1 স্কোয়ার। R1 বললাম 15 মাইনাস R2 হচ্ছে 13 স্কোয়ার। এককটা দিতে হবে কি? এককটা হয়ে গেল বর্গ সেন্টিমিটার, তাই তো? বর্গ সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু 15 13 যোগ করো 28 ইন্টু 1470 প্লাস এখানে আছে 2 গুণিত 22/7 ইন্টু 15 স্কোয়ার কত? 15 ইন্টু 15 করলে বের করে নেবে তোমরা গুণ করে 225 মাইনাস 13 স্কোয়ার হচ্ছে 13 ইন্টু 13 169। এককটা অবশ্যই লিখতে হবে বর্গ সেন্টিমিটার ইজ ইকুয়াল টু, দেখো এই আচ্ছা এখানে দেখো কাটাকাটি যাবে, 7 4 28। আচ্ছা তাহলে লেখো একবার 2 ইন্টু 22 ইন্টু 4 ইন্টু 1470 প্লাস 2 গুণিত 22/7 গুণিত এটা বিয়োগ করো। বিয়োগ করলে পেয়ে যাবে কত? 9 কতকে 15, 6 হাতে 1 থাকে, 6 7, 7 কতকে 12, 5 12 হাতে 1 থাকে, 1 1 2 56। এককটা দিতে হবে বর্গ সেন্টিমিটার। আচ্ছা এখান থেকে ক্যালকুলেশন করো। দেখো এখানে 7 8 56 কেটে গেল। তাহলে এটার গুণ করবে তোমরা, বাইরে গুণ করে নেবে। গুণ করলে পেয়ে যাবে হচ্ছে 2,58,720 প্লাস এটার গুণ করলে পেয়ে যাবে 352। এককটা লিখবে বর্গ সেন্টিমিটার ইজ ইকুয়াল টু এই দুটো যোগ করো। যোগ করলে পেয়ে যাবে হচ্ছে বর্গ সেমি। দেখো কোশ্চেনে কি বলেছে? বলেছে প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসাবে করছে, খরচা করছে, তাই তো? তাহলে প্রতি বর্গ ডেসিমিটারে, কিন্তু আমরা কি বের করেছি? প্রতি বর্গ সেন্টিমিটার। তাহলে এই বর্গ সেন্টিমিটারটাকে আমরা বর্গ ডেসিমিটারে কনভার্ট করব। তাহলে দেখো আমরা জানি যে সেন্টিমিটার থেকে ডেসিমিটার করব, সেন্টিমিটার থেকে ডেসিমিটার করব, বাঁ দিকে আসছে 1 ঘর, তাহলে বাঁ দিকে গেলে ভাগ হয়, আর 1 ঘর যাচ্ছে মানে 1-এর পিঠে একটা শূন্য দিয়ে ভাগ হবে, মানে 10 দিয়ে ভাগ হবে, তাই তো? তাহলে চলো এটা 10 দিয়ে ভাগ করা যাক। আচ্ছা যেহেতু বর্গ আছে তাহলে 10 দিয়ে ভাগ হবে না, কিন্তু এটা যেহেতু বর্গ আছে তাহলে সেটার কি হয়? এটার স্কোয়ার হয়, মানে 10 দিয়ে ভাগ করার ছিল, যেহেতু সেন্টিমিটার থেকে ডেসিমিটারে কনভার্ট করলে 10 দিয়ে ভাগ করলে হয়ে যায়, কিন্তু যেহেতু এই বর্গ কথাটা আছে সেই কারণে আমরা কি করব? 10-এর স্কোয়ার দিয়ে ভাগ করব, মানে 100 দিয়ে ভাগ করব। তাহলে একবার লেখো এই সংখ্যাটা ভাজিত 100। এককটা হয়ে গেল অমনি বর্গ ডেসিমিটার। আচ্ছা এটা ভাগ করলে পেয়ে যাচ্ছি, দেখো 1-এর পিঠে দুটো শূন্য আছে, ভাগ করছি, তাহলে 2 ঘর আগে দশমিক হবে, তাহলে 2590.72 বর্গ ডেসিমি। আচ্ছা এবার দেখো আবার কোশ্চেনে কী ছিল? কোশ্চেনে বলছে প্রতি বর্গ ডেসিমিটারে এত টাকা খরচ করছে। তাহলে লেখো এটা যে প্রতি বর্গ ডেসিমিটার মানে কি? 1 বর্গ ডেসিমিটার, 1 বর্গ ডেসিমি সমগ্রতলে আলকাতরার প্রলেপ দিতে খরচ হয় কত? খরচ হয় কত? 2.25 টাকা। তাহলে লেখো 2.25 টাকা। তাহলে এখানে কত বর্গ ডেসিমি পেয়েছি? এইটা। তাহলে এটা লেখো অতএব 2590.72 বর্গ ডেসিমি
সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে খরচ হবে কত হয়? দিতে খরচ হবে নিশ্চয়ই বেশি হবে, তাহলে এটা দিয়ে গুণ হবে 2.25 গুণিত এই সংখ্যাটা 2590.72 অবশ্যই টাকা। এটা দেখো গুণ করলে পেয়ে যাব 12 টাকা, 5829.12 টাকা। অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার।